গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসিকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে যে ভাষায় নিজেকে ব্যাখ্যা করেছেন সেখানে অনুশোচনার কোনো ছাপ নেই, বরং পুরো আলাপ জুড়ে তিনি দায় অস্বীকার করেছেন, বিচার প্রক্রিয়াকে অপমান করেছেন এবং সহিংসতার ভয়াবহতার দায় থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। তিনি সরাসরি বলেন, নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ আমি কখনো দিইনি। অথচ গত বছর জুলাইয়ের দমনপীড়নে জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা যে হিসাব দিয়েছেন তাতে বলা হয়েছে হাসিনা সরকারের পরিকল্পিত সহিংসতায় 1400 জন পর্যন্ত মানুষ নিহত হয়েছে। বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক ইতিহাসে এটাই সবচেয়ে রক্তক্ষয়ী রাজনৈতিক অভিযান। তবুও হাসিনা অপরাধ স্বীকার করেন না। তিনি বলেন, আমি অস্বীকার করছি না যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল কিংবা অপ্রয়োজনে বহু মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু নির্দেশ আমি দিইনি। এখানেই তৈরি হয় বড় প্রশ্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণহীন ছিল, মানুষ মারাও গেছে, কিন্তু এই সহিংসতার নকশা ও সিদ্ধান্তের জায়গায় তিনি কেন সম্পূর্ণ অস্বীকৃতির আশ্রয় নিলেন? বিচার প্রক্রিয়াকেও তিনি বিষিয়ে তুলেছেন। চলমান বিশেষ ট্রাইব্যুনালকে তিনি বলেছেন রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত ক্যাঙ্গারু কোর্টের সাজানো প্রহসন। তিনি দাবি করেন এই ট্রাইব্যুনালের রায় পূর্ব নির্ধারিত, অর্থাৎ দোষী সাব্যস্ত করা হবে বলেই এই বিচার চলছে। অথচ আদালতে যে অডিওটি বাজানো হয়েছে, যা বিবিসি যাচাই করেছে, সেখানে 2024 সালের জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশের ইঙ্গিত পাওয়া যায়। এই অডিও নিয়ে তিনি সাক্ষাৎকারে কোনো অনুশোচনা দেখাননি। শুধু তাই নয়, তার সরকারের শাসনামলে গুম, বিচার বহির্ভূত হত্যা, গোপন কারাগার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব সম্পর্কে জানতাম না। অথচ ক্ষমতা থেকে সরানোর পর বিভিন্ন স্থানে পাওয়া গোপন আটক কেন্দ্রগুলোর গল্প, বহু বছরের নিখোঁজ মানুষের তালিকা এবং বিরোধী রাজনীতিকদের ওপর পরিকল্পিত নিপীড়নের প্রমাণ আজ দেশের রাজনীতির অংশ। আওয়ামী লীগ সরকারের একটি বড় অংশ দায় এড়িয়ে যেতে চাইলেও তাদের সময়ের নিরাপত্তা কাঠামোকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বহু বছর ধরে দমনমূলক বলে বর্ণনা করেছে। একই সময়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামুন স্বীকার করেছেন জুলাইয়ের ঘটনায় তার ভূমিকা ছিল। এই স্বীকারোক্তিতে শাসন ব্যবস্থার ভেতরের নকশা কতটা গভীর ছিল তা বোঝায়। তবুও হাসিনা বলেন, তিনি আইনজীবী নিয়োগ করতে পারেননি, নিজের অবস্থান জানাতে পারছেন না। তার কথায় যেন দায়হীনতার নির্লিপ্ততা তৈরি হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা অভিযোগের মূল ছিল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী রাজনীতিকে নিশ্চিহ্ন করা। 15 বছরের শাসনকালে বিরোধীদের ওপর ক্রমাগত নিপীড়ন, গুম, কারাবন্দিত্ব আর পুলিশি দমনপীড়নের যে দৃশ্য বাংলাদেশ দেখেছে, তার ছায়া আজও জীবন্ত। সেই ইতিহাসের দায় হাসিনা সাক্ষাৎকারে অস্বীকার করেন। তিনি বলেন, আমার ব্যক্তিগত সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করছি। কিন্তু অনুপস্থিতি, অস্বীকৃতি আর কঠোর ভাষায় বিচারকে প্রত্যাখ্যান করা, এসব মিলিয়ে পরিষ্কার একটি চিত্র দেখা যায়। শেখ হাসিনার ভাষায় অনুশোচনার কোনো চিহ্ন নেই। নিহতদের পরিবার, নিপীড়নের শিকার রাজনৈতিক কর্মীরা, তাদের ব্যথার প্রতি কোনো স্বীকৃতি নেই। বরং পুরো সাক্ষাৎকারে তিনি বারবার এই বার্তাই দেন, তিনি দায়ী নন, দায় খুঁজতে হবে অন্যত্র। জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী সময় থেকে ক্ষমতাচ্যুতি, দেশে গোপন কারাগারের উন্মোচন এবং আজকের বিচার, এসবের ভেতর দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক ভূদৃশ্য তৈরি হয়েছে, হাসিনার বক্তব্য সেখানে এক অদ্ভুত বিচ্ছিন্নতার অনুভূতি ছড়িয়ে দেয়। যেন ইতিহাসের মধ্যেই তিনি আর নিজের স্থান দেখেন না। এই সাক্ষাৎকার বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটিকে সামনে আনে। যখন শত শত মানুষ নিহত, হাজারো পরিবার হারিয়েছে আপনজন, তৎকালীন সময়ে ক্ষমতার সর্বোচ্চ আসনে থাকা একজন নেতার তা নিয়ে কেন কোনো অনুশোচনা নেই?